দর্শক, দেখতে দেখতেই তর্ক বিতর্ক সাথে নিয়ে 1 বছর পার করলো অন্তর্বর্তী সরকার। এর মাঝে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে, সাথে সাথে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির একেবারে শুরুর দিকেই বা রোজার আগেই একটি জাতীয় নির্বাচনের অঙ্গীকারও করেছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। এবং দর্শক, এরই সাথে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা, তারাও আজকে আমাদের অতিথিদের প্রশ্ন করবেন। মাহমুদুর রহমান মান্না এবং আশরাফ কায়সার, আপনাদের দুজনকেই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। কেমন আছেন আপনারা? ভালো। আশরাফ ভাই? খুব ভালো। তাই কি কারণে? এই অর্থে যে আজকে 1 বছর পরেও আমরা গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছি, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কথা বলছি। আমরা যে স্পিরিটটি জেগে থাকুক বলি, তার মানে সত্যিকার অর্থে জেগে আছে। তর্ক বিতর্ক হবে, ভিন্ন মত হবে, কিন্তু আমরা যে সাবজেক্ট হিসাবে গণ অভ্যুত্থান বা পরিবর্তনকে নিয়ে কথা বলছি, এটা ইতিবাচক। মানা ভাই, আপনি তো যেদিন ঘোষণাপত্র দেয়া হলো, আমি দেখলাম যে ডক্টর ইউনূসের একদম পাশেই ছিলেন। তো সেই ঘোষণাপত্রটি দেবার পরে বিএনপি সাধুবাদই জানিয়েছে, রাজনৈতিক দলগুলো অনেকেই বলছে এটি অসম্পূর্ণ। তো আমি তাদের কথা বাদ রেখে আমি দেখলাম যে ডেভিড বার্গম্যান তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন, আমি কোট আনকোট করেই বলি। তিনি বলছেন যে ঘোষণাপত্রে উপস্থাপিত ইতিহাসের অধিকাংশ অংশই প্রবলভাবে পক্ষপাত দুষ্ট এবং একতরফাভাবে উপস্থাপিত, এবং ঘোষণাপত্রের রাজনৈতিক পক্ষপাত স্পষ্ট এবং তা আরও গভীরতর সমস্যা সৃষ্টি করতে পারে। 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে দলীয় দৃষ্টিকোণ থেকে ইতিহাস ব্যাখ্যা করেছিল, এই দলিলটি যেন সেই পক্ষপাতিত্বের জবাবে আরও একটি পক্ষপাত দুষ্ট ইতিহাস দাঁড় করাতে চায়। আপনার কাছে এই ঘোষণাপত্র কেমন মনে হয়েছে? শুরুটাই না একটা বিব্রতকর আলোচনার মধ্যে ফেলে দিলেন। ডেভিড বার্গম্যান এমনিতে, আমি তাকে যতদূর জানি, আমি তাকে একজন শ্রদ্ধা করবার মতো লোক মনে করি, এবং উনি গত সরকারের আমলে অনেক অত্যাচার হয়েছে, তো দেশেই আসতে পারেন না। ইনফ্যাক্ট তাদের ফ্যামিলি আইসোলেটেড হয়ে গেছে। কিন্তু এখানে উনি যেটা বলেছেন, আমি মনে করছি তার কথার মধ্যে এই এক পেশে তা একটু একটু হলেও আছে। কিছু হয় না, মানুষের মধ্যে যদি বিক্ষোভ থাকে, বিক্ষুব্ধ মন নির্মোহ কোনো বিশ্লেষণ করতে পারে না। এটাও এরকম। আওয়ামী লীগ আমলে যে পক্ষপাতমূলক অ্যানালিসিস করা হয়েছিল, এই ঘোষণাপত্র এই রকম পক্ষপাতমূলক করা হয়েছে তা বলা যাবে না। কেন বলা যাবে না? তার প্রধান কারণ বলি, এই 1 বছর ধরে আমরা শুনেছি যা কিছু করেছে সব করেছে ওরা, মানে ইয়াংরা, ইয়াং টার্কস, ওর অ্যাংরি ইয়াং ম্যান যেরকম করে বলেন। ঘোষণাপত্রে এইরকম কোনো কৃতিত্বের দাবি নেই। ঘোষণাপত্রে এই সামগ্রিক ঘটনার জন্য বিশেষ কাউকে কৃতিত্ব দেওয়ার চেষ্টা নেই, কারো নাম উল্লেখ নেই, কোনো দলের কথা বলা নেই। এখন এরকম করে যদি বলেন যে হিস্টোরিক্যাল ইভেন্ট, যেহেতু আপনি 71 থেকে শুরু করেছেন, এই পর্যন্ত অনেকগুলো ইভেন্ট আছে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল, লোকের দৃষ্টি গোচরে আসছে বা বড় ধরনের, সেগুলো কোনো উল্লেখ নেই। এটা আমি মানি, এগুলো থাকতে পারলে ভালো হতো। একটা ব্যাপারে আপনি অবশ্য ডেভিড বার্গম্যানের কথা বলেছেন, কিন্তু আমি রাশেদা কে চৌধুরীর একটা রিয়াকশন দেখেছি। বিশেষ করে 111 গভর্নমেন্টরাই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে আসার পথ করে দিয়েছে বলে যে কথা বলা হয়েছে, এইটা উনি প্রোটেস্ট করেছেন। আমি মনে করেছি 111 নিয়ে প্রপার অ্যানালিসিস হয়নি ওখানে। এগুলো এক একটা এত বড় ইভেন্ট, যে জন্য আপনি একটা ডিকশনারির মতো লিখতে পারবেন, অনেক বই তো লেখা হয়েছিল ইনফ্যাক্ট। তো সেটা ধরে সেটাই হলো ঘোষণা, যেটা আপনি সমস্ত কিছু নির্যাস নিয়ে যত কম কথার মধ্যে তার মেইন কন্টেন্ট বা এসেন্সটা এক্সপ্রেস করতে পারেন। এটার মধ্যে সেটা হয়নি। দ্বিতীয়ত ধরেন 7 নভেম্বর যেটা বলেছে, সেটাও এক পেশে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দেশে জার্নালিজমের একটা হয় কি জানেন, অনেক সময় মানে আপনি যা সারফেসে দেখেন তারপরে কথা বলেন, বা বিটুইন দ্য লাইন্স, বিলো দ্য লাইন্স অর ডেপথ ইনটু ইট আপনি যাওয়ার চেষ্টা করেন না। এই ঘোষণাপত্রটা হলো কী উপরে, এর তৈরি হওয়ার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা দেখতে হবে। দেখেন, এই যে 5টা যুবক যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, একটা মেয়েও আছে সাথে, তারা সব কক্সবাজারে চলে গেছে ওই দিন। কেন? দলের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হয়েছে। এইটা কারো আলোচনার মধ্যেই আসছে না, কিন্তু তারা তো মনের কষ্টে গেছে, দুঃখে গেছে। দে হ্যাভ অ্যাভয়েডেড দিস। সাংবাদিকরা কোথেকে একটা উড়ো পিটার হাসের স্টোরি যোগ করে মানে মানে রসালো একটা কাহিনী করবার চেষ্টা করেছে। সাংবাদিকদেরকে নিশ্চয়ই সেই তথ্য কেউ না কেউ সাপ্লাই করেছে। না, কিভাবে সাপ্লাই করবে? সাংবাদিক তো আর উড়ো কথার অভাব নেই। সাংবাদিক তো উড়ো কথাই বলবে না। কক্সবাজারে যদি পিটার হাস থাকেন,
তাহলে উনি কোন ফ্লাইটে এসছেন, কোন হোটেলে এসছেন, কী করছেন জানা তো যাবে। মূল বিষয়টা আমি যা বুঝেছি, আমি কারো কারো কাছে শুনেছি, ওরা এই ঘোষণাটা পছন্দ করেনি। কেন? তাদের মনে আছে আপনার যখন তর্কটা লেগেছে তখন হঠাৎ করে আবার মানে এত বড় আন্দোলন 15 বছর ধরে রাজনৈতিক দল অন্যান্যরা মিলে করেছে, বাট অলমোস্ট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু মাঠেই ছিল না, অথবা তারা নেতৃত্বে তো ছিলই না। নেতৃত্বে এসে গেছে এরা, এই ইয়াং টার্কসরা। এবং তা এরপরে রাজনৈতিক দলের নির্বাচন, ওখানে আমি ছিলাম, আমার নেতা ছিল, এই কাজ আমাকে দাঁড়ায় হয়েছে। তাহলে আপনি হিস্ট্রিতে তো বাদ পড়ে যান। অতএব হিস্ট্রির জায়গা গ্র্যাব করতে হয়, আপনাকে দখল করার চেষ্টা করতে হয়। সেইটা করতে যখন গেছে তখন এই ছাত্র বা এই শিক্ষার্থীরাই বলেছে 15 বছর তো একটা খুঁটে সরাইতে পারেন নাই। আই এম সরি, আমার কাছে মনে হয়েছে যদি বলা যেত তাহলে খুঁটি না বলে অন্য শব্দ বলতো, সেটা আরও শ্রুতিকটু হতো, এত তাদের অ্যাঙ্গার। এখন তাদেরকে কিছু বলাই হলো না, তারাই যে এত বড় রক্ত দিল এই দিল। যদিও তাদের দাবির মধ্যেও এক ধরনের একদেশদর্শিতা আছে, এক ধরনের অন্ধত্ব আছে, মনে হচ্ছে যে ওরা একদিনেই বোধহয় সব কিছু করে ফেলেছে বা সিঙ্গল স্ট্রোক, নট দ্যাট। কিন্তু তারপরেও এখানে এই নেতৃত্বের ব্যাপারটা বললেন না, কীরকম করে গড়ে উঠলো সেটা বললেন না। তাতে আপনি যে ইতিহাসটা তৈরি করেছেন সেই ইতিহাসকে মানে ইতিহাসে আশ্রয় দিতে পারলেন না সেটাকে। এখন এরপরের কাজটা কী ছিল? একটা বিরাট ওপিনিয়ন আছে যেটা বিপ্লবের মধ্যে দিয়ে বৈপ্লবিক রূপান্তর পরিবর্তন করবার দরকার ছিল, সেটার বদলে এই পুরো জিনিস একটা নির্বাচনের গড়ির মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। সংস্কারটাও পুরোটা করা হচ্ছে না। এই সমস্ত আইডিয়া কারেক্ট কিনা সেটা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে ঘোষণায় পুরোটাই এরকম করে দেওয়া হলো যে তাতে মনে হচ্ছে এখন নির্বাচনটাই কেমন সেভ করতে পারে। এই নির্বাচনে তো সতর্ক ব্যবস্থা তো আছে, এই নির্বাচন তো ভালো নাও হতে পারে। এই নির্বাচন এখন আমার যেতে কর্তৃত্ব স্থাপিত হয়েছে, এই কর্তৃত্বের জোরে একাই সব নিয়ে নেবো। কী করবেন তখন? পুলিশ তো আপনার সাথে থাকবে না, আর্মি তো যাবেই না। আর্মি কেন যাবে? ইন্টারনাল ইয়ের মধ্যে কী বলে অ্যাডমিনিস্ট্রেশনে তো তারা যেতে পারে না। এই সব কিছু যদি মিলান তাহলে এই যে মানে আলোচনা শুরু হবার আগে আমি বলছিলাম না লেট ইট গো, কী করবো তাছাড়া বলেন? এইটাকে নিয়ে যদি যত চর্চা করতে থাকবেন এগুলোই বেশি বেরোবে, পজিটিভিটি কম বেরোবে। আই এম মোর দ্যান শিওর। যদি কেউ ডিবেট করতে চায় আমার সাথে আমি রাজি আছি। আমি মনে করি ওইটা আশরাফ ভাই কি একই রকম মনে করছেন যে পজিটিভিটি কম বের হবে? দেখুন, 6 মাসের মতো সময় নিয়ে ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছে। এখন স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা নাই, যেভাবে তৈরি করার কথা সেভাবেই হয়েছে। কিন্তু কন্টেন্ট নিয়ে আমরা বারবার যেটি বলতে চাই যে ভিন্ন রাজনৈতিক পরিবেশে ইতিহাসের মানে মানে কাছে যেন এই ঘোষণাপত্রটি টিকে থাকে সময়ের একটা মূল্যবান দলিল হিসাবে, সেই পরীক্ষায় ঘোষণাপত্রটি উত্তীর্ণ হতে পেরেছে কিনা। আমি কয়েকটা জায়গায় বলি, আমার মনে হয় এই জায়গাগুলোতে কাজ করা দরকার ছিল। ধরেন শেখ মুজিবুর রহমান ৭১-এর মুক্তিযুদ্ধের পরে ব্যর্থ প্রশাসক বা দেশকে কোনো ডিরেকশন দিতে পারেননি, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আপনি প্রথমত ঘোষণাপত্র 19৭১-কে তার মর্যাদায় প্রতিস্থাপিত করেছে, যেটা গত 12 মাস অনেকেই বিশেষ করে পলাতক এবং তার সহযোগীরা বলার চেষ্টা করেছিল ২৪ ৭১-এর ভূমিকা নিয়ে নিচ্ছে বা প্রতিস্থাপন হচ্ছে। এইটা যে একটা কুকথা এবং কুবিতর্ক, এটা ঘোষণাপত্রে পরিষ্কার এসছে। ৭১-এর জায়গায় আছে, ২৪-২৪-এর জায়গায়। কিন্তু ৭১-এরটা আরেকটু মমতা নিয়ে দেখুন, আজকে ইতিহাসে যিনি নায়ক আগামীকাল তিনি ভিলেনও হতে পারেন। কাজেই আজকের জন্য যখন আপনি লিখবেন তাকে নায়কই বলতে হবে। ওই জায়গাটিতে ভালো করার সুযোগ ছিল। তবে মান্না ভাই যেটা বলেছেন আমি একমত। এই যে অভ্যুত্থানের শক্তি, তারা যখন ৩৬ দিনকেই বাংলাদেশের বেঁচে যাওয়ার দিন বলতে চান, ওই জায়গায় ব্যালেন্স আউট করা হয়েছে। ১৬ বছরের আন্দোলন সংগ্রাম, এমনকি তার আগের আন্দোলন সংগ্রামকেও অ্যাড্রেস করা হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামে ব্যর্থ হতেই পারে এবং হয়েছেও, কেননা তাদের ডাকে মানুষ রাস্তায় যায়নি। আরেকটা সংকট ছিল, তাদের হয়ে কেউ জীবন দিতে চায়নি। ৩৬ দিনে ১৪০০ মানুষ জীবন দিয়েছে, ৩০,০০০ মানুষ আহত হয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে ব্যালেন্স আউট করা হয়েছে, এবং যে কারণে তরুণরা হয়তো কিছুটা ক্ষুব্ধ হতে পারেন, কেননা তারা মোটামুটি ৮০% তাদের দখলে চলে গেছে বলে ভাবতে শুরু করেছিলেন। ঘোষণাপত্রটি ঐতিহাসিক কিছু বর্ণনায় আরেকটু ঋদ্ধ হলে সময়ের চাপেও টিকে থাকতে পারতো এই ঘোষণাপত্রটি। সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই, কে করবেন? আচ্ছা করুন। আমি আবু জাফর মোহাম্মদ আলী, অধ্যয়নরত আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। আমার কোশ্চেনটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যে অনেক বড় একটা অংশ ছিল আমাদের হচ্ছে প্রবাসী যোদ্ধা যারা আছে তাদের রেমিটেন্স তারা তখন শাটডাউন করলো, যেটা আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় ইফেক্ট পড়লো এবং
আমরা সকলেই মনে করি যে এটা আমাদের অভ্যুত্থানে অনেক ভালোভাবে ইফেক্ট ফেলেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জুলাই ঘোষণাপত্রে আমরা অ্যাটলিস্ট এতটুকু এক্সপেক্ট করছিলাম যে তাদের ব্যাপারে কিছু বলা হবে, কিন্তু এইখানে ওইভাবে কিছু বলা হয় না বা আইডেন্টিফাই ওইভাবে করা হয় না, যেটা খুবই দুঃখজনক আমি মনে করি। আমি আপনার সাথে একমত, এবং আমি মনে করি প্রবাসীদেরকে আমরা শুধু রেমিটেন্সের যন্ত্র মনে করা অতীতে করেছি, অনেক ভুল হয়েছে। বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা কিন্তু সিগনিফিক্যান্ট, সেটা আমরা ইউএইর ঘটনা জানি, তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করা জানি, এবং সরকার গঠন হওয়ার পরে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ হতে দেখেছি। তাদের ভোটাধিকারটা নিয়েও আমাদের অনেক দিনের কথা, যে তারা যেন 1.5 কোটি মানুষ দেশের বাইরে অবস্থান করেন, তারা শুধুমাত্র রেমিটেন্স পাঠানোর যোগানদাতা না, তারা যে বাংলাদেশের নাগরিক এবং মানবিকভাবে তাদের দেখা উচিত। ওই জীবনযাপনে থেকে যারা সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের ভূমিকা আপনার আমার চেয়ে, বা আমার চেয়ে তো অন্তত বটেই, অনেক গৌরবের, অনেক সাহসের, সেটিকে স্বীকৃতি দেওয়া সুযোগ ছিল ঘোষণাপত্রে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমার প্রশ্নটা হচ্ছে, আমি মনে করি যে আমাদের জুলাই ঘোষণাপত্রের যে মূল আকাঙ্ক্ষাটা সেটা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি সম্পূর্ণভাবে। কারণ আমরা জুলাই ঘোষণাপত্রের আগে যে অবস্থাগুলো দেখেছি, যে নিহত আহতদের যেই লিস্টটা প্রকাশ করা হবে, বা এটা জুলাই ঘোষণাপত্রে ক্লিয়ার করা হয়নি, বা পুলিশের আইনি যে অবস্থা, বা যে প্রশাসন ক্যাডার বা যারা মূল হত্যাকারী ছিল, ইভেন যারা জুলাইয়ের মধ্যে, মানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক জুলাইয়ের ফেক যোদ্ধা বের হয়েছে, যেটা আমাদের জুলাই ঘোষণাপত্রে অনেক বড়ভাবে ইফেক্ট করে, যেগুলা নিয়ে আমি জানতে চাই এটা নিয়ে আপনাদের মতামতটা কি হতে পারে। না, একটা জিনিস হচ্ছে যে এখানে ঠিক তালিকা দেওয়ার সুযোগ নাই, কিন্তু উল্লেখ করা হয়েছে জুলাই, এবং আপনি জানেন যে তাদেরকে বীর হিসাবে অভিহিত করা হয়েছে যারা জীবন দিয়েছেন, জুলাই যোদ্ধা বলা হয়েছে, আহত নিহতদের কথাও বলা হয়েছে। তবে আমার একটি জিনিস মনে হয়েছে, যেটি সুযোগ ছিল, আগে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এটি কার্যকর হবে 5ই আগস্ট 2024 থেকে। সেই জায়গাটি এই ঘোষণাপত্রে কিন্তু আমরা পরবর্তীতে যখন উনি পাঠ করলেন তখন দেখলাম না। আমার ধারণা এটা একটা টেকনিক্যাল এরর, এটাকে ইন রেট্রোস্পেক্ট 5ই আগস্ট থেকে করতে হবে। আর আমরা এক অর্থে তো সম্মান জানাতে চাই তাদের সাহসের জন্য, তাদের জীবনদানের জন্য, কিন্তু এটি যেন, যেহেতু আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে, মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিযোদ্ধা বলে যে একটি ক্লাস দাঁড়িয়ে গেল, এবং 16 ব্রিগেড ব্যাটালিয়ান, এবং 2024 আওয়ামী লীগ যতদিন টিকে ছিল ততদিন মুক্তিযুদ্ধকে তার ব্যবসা ক্ষেত্র বানিয়েছে, যেখানে প্রায় 1.5 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের ভাতা বাড়িয়েছে, মুক্তিযোদ্ধা নিয়ে রাজনীতি করেছে। এই অভিজ্ঞতা থেকে আমরা মনে করি জুলাই যেন আরেকটি ব্যবসার ক্ষেত্রে পরিণত না হয়। মানে ভাই, জুলাই নিয়ে কি ব্যবসা হচ্ছে? প্রথমে একটা বিব্রতকর প্রশ্ন করেছিলেন, এখন আর একটা করছেন। মানে এই যে আমি শুনছি প্রায় প্রথম থেকে, আমি 2 জায়গায় বলেছি, মানে তারা পারলে আমাকে ধরে বসে কি বলেন, আপনার মতো মানুষ এরকম অভিযোগ করেন। আমি বললাম, না অভিযোগ করছি না, আমি শুনেছি। সেই শোনাটা এখন এত বড় হয়ে গেছে যে ওটা ড্রামের মতো বাজছে। আমি অনেস্টলি বলি, মানে যেমন ধরেন বিভিন্ন জায়গায় বক্তৃতা হয়েছে যে 15 বছরে শেখ হাসিনার একজন পিয়ন বা একজন যেই হোক কর্মচারী 400 কোটি টাকার মালিক হয়েছে বলে অনেক বক্তৃতা আপনারা করেছেন। আর এই এপিএস সাহেব, কার এপিএস সবাই জানে, সে কত দিনে কত হাজার কোটি টাকার মালিক হয়েছে, সেটার জবাব কী? গভর্নমেন্ট কিছু বলে নাই, কোনো একটা অভিযোগের একটা ইনভেস্টিগেশন করে নাই। এরকম অভিযোগ প্রচুর আছে। আর এইটা তো ধরেন মানে একটা কি বলবো, একটা মানে উদ্ভট কাণ্ড হয়েছে যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একজন করে আপনি আবার অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার দিয়েছেন, সেগুলো ছাত্র। তো তারা কী করবে? এখন তো পত্রিকা খুললে খালি এগুলোরই কাহিনী দেখা যাচ্ছে, এবং এখন এক সমন্বয়কে আরেক সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ করছে। কাদা ছড়াছড়ির লেভেলটা এরকম চালু করতে থাকলে ওরা নিজেরা বানাবাড়ি করে শেষ হয়ে যাবে যদি কন্ট্রোল করা না যায়। এবং এখন পর্যন্ত ধরেন যে এই সমস্ত কিছুকে ছাপিয়ে 1-2 নেতা বা তাদের কেউ বেরিয়ে আসেনি, যাদেরকে সবাই কমনলি বলছে যে ইজ আনকোয়েশ্চনেবল। যেমন আমি বলি, শেখ মুজিবের মৃত্যুর পরে পর্যায়ক্রমে জিয়াউর রহমান যখন আসলেন, আজকে এত বছর পরে দেখে তার পার্টি, যদি আমি বিএনপি কোনো দিন করি নাই, ভবিষ্যতেও করবো না, তার পার্টি দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বড় পার্টি। একটা বিষয় আছে, জিয়াউর রহমানের কোনো ফাইন্যান্সিয়াল করাপশন নেই, তার স্ত্রী তিনিও প্রধান, তার কোনো করাপশন নেই। এই এন্টায়ার মুভমেন্টের লিডারশিপের এই ধরনের একটা কিছু বিল্ড আপ করাই হয় নাই, তারা এগুলোকে কোনো গুরুত্ব দেয়নি। এবং
যদি এদেরকে তো নেতা বলবো, আমি বললে তো মূলত প্রফেসর ইউনুসকে বলবো, উনি এই মোরাল বেসটাকে গড়ে তোলবার জন্যে খুব এক্সট্রা করে এফোর্ট দিয়েছেন বলে আমার মনে হয় না। সবার জন্য এরকম কথা বলতে পারেন। এখন তো সেক্রেটারিতে ঘুষ চলে সবাই জানে, পুলিশের কাছে ঘুষটা দিয়ে মামলা এনে না, জিডিও রাখে না, তাও সবাই জানে। এবং ওদের কাছে, ওদের মানে বুঝছেন আপনি, তদবির করবার জন্য যান যদি বান্ডেল নিয়ে যেতে হবে, তা না হলে কাজ হয় না। স্ট্যাবলিশড ফ্যাক্টরিগুলো। তাহলে পরিবর্তন কি আসলে আশরাফ ভাই? দেখুন, এটা দুর্ভাগ্যজনক। মান্না ভাই যেমন করে বলছিলেন, আমার ধারণা এরকম বলা আরও লম্বা হতে পারে, আরও ডিটেল হতে পারে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা জুলাই মাসে ভাবি নাই বা অগাস্টে ভাবি নাই যে সিস্টেমেটিক করাপশনটা রয়ে যাবে। আমরা চেয়ারের জায়গায় মানুষকে বদলাতে দেখলাম। আর তরুণদের কাছে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা ছিল আরও বেশি। যারা শেখ হাসিনাকে ফেলে দিতে পেরেছেন, আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে পেরেছে, যেই কর্মটি রাজনৈতিক দলগুলো অনেক চেষ্টা করেও পারেনি, কেননা যেইভাবে ক্ষমতায় আঁকড়ে ছিল ওইটা ঠিক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। এইরকম পাওয়ার পরে কেউ অর্থনৈতিক দুর্নীতি করতে পারে এবং কেউ লোভে পড়তে পারে, কেউ পদপদবীর লোভে পড়তে পারে এবং কেউ ওই নাম ভাঙিয়ে, অভ্যুত্থান ভাঙিয়ে বাড়িঘর করতে পারে এবং সম্পদ আহরণ করতে পারে, এটা আমরা ভাবিও নাই। এবং তরুণদের কাছ থেকে তো আরও না। কিন্তু ঘটনা সেই দিকে গেছে। আমি আপনাকে বলি, সবচেয়ে বড় ক্ষতি যেটি হয়েছে, জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে যেই রাজনৈতিক শক্তি দানা বাঁধতে পারতো, যারা প্রচলিত শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারতো, সেটি শেষ হয়ে গেছে। এখন আমি প্রফেসর ইউনুসকে দায়ী করি অনেকভাবে। উনি মাস্টার মাইন্ড বলা বা ছাত্ররা আমার নিয়োগকর্তা এগুলো বলে আপনি যখন কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু করে ফেলেন, সে তখন আর মাটিতে নামতে পারেনি। সে ভেসে বেরিয়েছে, তার এপিএস দুর্নীতি করেছে, সে তার অংশীদার হয়েছে। ছাত্র প্রতিনিধিরা যেখানে যেখানে গেছে, আমার নিজের অভিজ্ঞতা আছে কয়েকটা জায়গায়, তাদেরকে গ্রহণ করা এবং সহ্য করাই কঠিন। তাদের আচরণ, তাদের অর্থনৈতিক লোভ, তাদের ব্যবহার ইত্যাদি মিলিয়ে। ফলে আমরা এক বছরের মধ্যেই জুলাইয়ের নায়কদেরকে মানে ভিলেন হয়ে যেতে দেখলাম, অর্ডিনারি সিটিজেন হয়ে দেখলাম, লোভে পড়তে দেখলাম এবং তাদেরকে আর অনুকরণ করার মতো অবস্থায় তারা রাখলেন না। এর জন্য কিন্তু আমি আবারও রিপিট করছি, তাদের কিছু পরামর্শদাতা, বুদ্ধিজীবী দায়ী, যারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে নষ্ট করে দিয়ে অস্থিতিশীলতা রেখে বেনিফিট পেতে চান। দেশের বাইরের কোনো লোকজনের, আমি দেশের বাইরের কথা বলছি, যারা অ্যান্টি স্টেট অ্যাক্টর, যাদের হাতে দেশ নিরাপদ না, ওই লোকগুলো যথেষ্ট পাওয়ারফুল। তারা কিছু বললে পরে দেখি একটা মবের ঘটনা ঘটে, কোনো বিল্ডিং ভেঙে যায়। আর সরকারে যারা আছেন তাদের আসলে হিতাহিত জ্ঞান আরও প্রবল হওয়া দরকার ছিল, যে এই 22 থেকে 26 বছর বয়সী ছেলে মেয়েগুলোকে কী করে কন্ট্রোল, বলা যায় যে তাদের দৌড় কিন্তু অনেক লম্বা। দেখুন, এই গোষ্ঠীটি রাজনীতিতে ব্যর্থ হলে জুলাই অভ্যুত্থান প্রশ্নের মুখে পড়বে। এই গোষ্ঠীটি অর্থনৈতিকভাবে দুর্নীতিতে আকীর্ণ হলে জুলাই অভ্যুত্থান প্রশ্নের মুখে পড়বে। এর দায় কিন্তু আমাদের সবার উপরে পড়বে। কাজেই দুর্ভাগ্য, কিন্তু এই সত্যটা স্বীকার করতে হচ্ছে। আমরা তার খুব একটা ভিন্নতা কিন্তু দেখছি না। আপনি যে পরিবর্তনের কথা বলছেন, সেই পরিবর্তন আমরা দেখতে পাইনি। আচ্ছা স্যার, জুলাই এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, সেটার পেছনে আমাদের দেখা অনেকগুলো স্বপ্ন, মানে দেশটা যেভাবে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল, তারপর সবাই একটা নতুন এক সকাল, নতুন এক ভোর স্বপ্ন দেখেছিল। এখনও যদি সেই একই রকম অবস্থা দেখতে হয়, যে আমাদের ছাত্র জনতা যারা নেতা, খুব বড় বড় নেতার পর্যায়ে গিয়ে আমাদের দেশকে উদ্ধার করলো, তাদের কাছ থেকে যদি এমন আচরণ দেখতে হয়, তারা যদি তাদের যে বাহ্যিক ব্যবহারগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ না করে এইভাবে সেই আগের অবস্থাতে ফিরে যায়, তাহলে আমরা কি পেলাম এত বড় অভ্যুত্থান থেকে? আর এই যে জুলাই ঘোষণাপত্র, এটার ফলটা কি? এটা পেয়ে আমাদের কি লাভ হলো? আমরা একটা ছোট বিরতি নিয়ে এরপর আলোচনাটা ফিরে উত্তরটা নিয়ে আসবো। দর্শক, ZSRM প্রেজেন্টস মিড দ্য পিপলের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর সাথে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ZSRM প্রেজেন্টস মিড দ্য পিপল। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের 1 বছর এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে, এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, এবং রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। বিরতির পর আবার আপনাদের দুজনকে স্বাগত। আশরাফ, ওখান থেকে একটি প্রশ্ন ছিল
যে এত আকাঙ্ক্ষা ছিল, মানে একটা ইন্তিফাদা হওয়ার কথা ছিল, তো সেটি হলো না? প্রথমত আমি বলি যে এক্সপেকটেশন ছিল স্কাই রকেটিং হাই। আমরা ভেবেছিলাম দেয়ালে যেভাবে গ্রাফিটি আঁকা হয়েছে, মুখের মিছিলের স্লোগান যা হয়েছে, দেশ ওভাবে বদলে যাবে। বাস্তবতা কিন্তু তা না, কারণ একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, ব্যুরোক্রেসি আছে, পুলিশ আছে, এবং অন্তর্বর্তী সরকারকে আমরা বেশ নরম সরম হতে দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই চেয়েছেন যে প্রচলিত কাঠামোটি টিকে থাকুক, তার উপরে উইন্ডো ড্রেসিং বা সুগার কোটিং হয়েছে গণ অভ্যুত্থানটি। শেষ পর্যন্ত এই চাওয়াটা বিজয়ী হয়েছে। পৃথিবীর অনেক দেশে এরকম স্বৈরাচারী শাসনের পরে আইনশৃঙ্খলার অবনতি কিন্তু আরও প্রলম্বিত হয়েছে, নিজেদের মধ্যে মারামারি কিন্তু আরও বেশি হয়েছে। সেই তুলনায় আমরা বেটার অফ, আমরা অনেকটা 1 বছর পরে অন্তত ঘোষণাপত্র পেয়েছি, নির্বাচনের তারিখ পেয়েছি, ইতিবাচক দিকগুলো হচ্ছে সেটা। আরেকটা জিনিস হচ্ছে এই সব পরিবর্তন তো আমাদের কাছে ডেলিভার্ড হওয়ার কথা মানুষ দিয়ে, সেটি সরকারের ভেতরের মানুষ হোক, তরুণদের নেতৃত্ব হোক, কিংবা রাজনৈতিক দল হোক। এই মানুষগুলো তো হয়তো বদলে যাননি, ওনারা হয়তো 7 দিন পর্যন্ত অভ্যুত্থানের স্পিরিটেড জায়গায় ছিলেন, পরবর্তীতে তাদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পাওয়া না পাওয়া এগুলো তাদের মাথায় কাজ করেছে। একই সঙ্গে আরেকটা প্রশ্ন করছি, সেটা আমাদের যে জুলাই ঘোষণাপত্র, এটা 6 মাস ধরে প্রস্তুত হচ্ছিল, এটা পড়ে যে এটার ভেতরের যে চেতনাটা থাকার কথা ছিল, সেই চেতনাটা এখানে অনুপস্থিত। কি চেতনার কথা বলছেন? আমরা স্পেসিফিক্যালি আমরা যে জুলাই যে সংগ্রামটা করলাম, স্টুডেন্টরা ছিল, এতগুলো প্রাণ ঝরলো, ইভেন যে সংখ্যাটা ওখানে 1000 বলা হয়েছে, আমরা কিন্তু শুনে আসছিলাম 1400, তো সংখ্যাটাও স্পেসিফিক করা নেই। সো আপনি যদি জুলাই ঘোষণাপত্রটা দেখেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেন যেন আওয়ামী লীগ পটভূমির উপরেই একদম তৈরি করে গড়ে তোলা হয়েছে। আর তার ভেতরে যে আমাদের যে একটা চেতনা, সেই জাগ্রত চেতনা, আমাদের একটা নতুন সম্ভাবনা, তা কিন্তু জুলাই ঘোষণাপত্রে কোথাও নেই। একটু ঘোষণাপত্রটা পড়লে স্বাদহীন কিছু একটা বুঝেছি আমরা। আমি একটু মান্না ভাইয়ের কাছ থেকে উত্তর জেনে আসতে যাচ্ছি, তার আগে আপনি আরেকটু। আমি আগে থেকে যেটা বলতে চেয়েছিলাম সেটা বলি, যদি একদম রিলেটেড আছে সেটাই। আলোচনা তো আমি শুরু করেছিলাম, পরে আবার আশরাফ পাইসার বললেন। আমি কিন্তু উনি যেগুলো বলেছেন আমি বলেছি এগুলোর সাথে থেকেই কথা বলছি, তাদের প্রশ্নগুলো রেখেও কথা বলছি। যেটা বললো না যে একটা স্কাই হাই জিনিস বা সুগার কোটিং জিনিস করা হয়েছে, তো এটা মানে কি এরকম করে আমি বলি যে এটা এক ধরনের কল্পনা বিলাসও আছে, ইউটোপিয়ান আইডিয়াও আছে। মানে সময় যে আকাঙ্ক্ষাটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল না, আকাঙ্ক্ষা নিয়েও কথা আছে। আপনার আকাঙ্ক্ষা কী ছিল? যেরকম করে বলছে আপনার আকাঙ্ক্ষা কি বিপ্লবের ছিল তখন? আপনার আকাঙ্ক্ষা কি একটা বৈপ্লবিক পরিবর্তন ছিল? তাই যদি হয় তাইলে ছাত্ররা বলছে, এই যে নাহিদ হাসান বললো না যে আমি প্রস্তাব করেছিলাম এটা বৈপ্লবিক জাতীয় সরকার করা হোক, মির্জা ফখরুল সেটা মানেন নাই, এই আলোচনা বাড়লই না, এরাও বাড়ালো না এরাও বাড়ালো না। আর যদি আপনি ইয়েকে কী বলে আসিফ নজরুলকে কোট করেন, উনি তখন বলেছিলেন না এই জাতীয় সরকারের কথা তখন কেউ আমাদেরকে বলেনি, যখন প্রথম আমরা ক্যান্টনমেন্টে বসছিলাম। আমি তো ক্যান্টনমেন্টের বৈঠকে যেতে পারি নাই, মানে বাসা থেকে বেরিয়ে যেতে যেতে 3 ঘন্টা লেগেছিল, গাড়ি থেকে চেয়ারে দেখে লোকজন খুশিতে আমাকে এমন আটকে রেখেছে আমি যেতেই পারিনি শেষ পর্যন্ত। সন্ধ্যার সময় যখন গেলাম তখন পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট দিয়ে ওরকম কোনো কথা বলাই হচ্ছে না। শুরু করলেন কোটা দিয়ে, তারপরে মেধার কথা, তারপরে প্রপোর্শনের বললেন, গভর্নমেন্ট পড়ে যাওয়ার কথা বললেন শেষে। আর অন্তর্বর্তী সরকার বা কী ধরনের সরকার হবে কখনোই বলা হয়নি, কেউই বলে নাই। তারপরে আকাঙ্ক্ষা ভেতরে ছিল, বাইরে আসে নাই, কিন্তু ওটা একটা জিনিস আপনি করলেন। আমি বলছি যে মানুষের আকাঙ্ক্ষা একদম আকাশচুম্বী হতে পারে, আসার তো কোনো ঠিক নেই, ওটা ফানুসের মতো যতদূর ওড়াতে পারেন, কিন্তু বাস্তবটা কী ছিল সেখানে আশা পাইছে যেরকম বললেন, বাস্তবটা বুঝে এই যুবকেরা এগুলো করে নাই। এমনকি এই আন্দোলনের সাথে এরকম করে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো থাকতে পারেনি বলে তারা পেসটা মিলাতে পারেনি। মানে এটার সাথে সাথে যে এই আশাকাঙ্ক্ষার প্রতিফলন করে একটা স্ট্রাকচার করা, যেটা এই আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে এবং সেটাকে রূপ দিতে পারবে, ওই রকম কিছু করতে পারে নাই। দেখেছে সেগুলো অনেকগুলো কথার মধ্যেই সেরকম আছে। নইলে ও যে বললো 1000 মানে 1400 তো বলা হয়েছে, 1000 কীরকম করে হলো? মানে আপনি যদি বলেন এটা একটা টেকনিক্যাল মিস্টেক, একটা ছোটো মিস্টেক হয়েছে, এটিকে একটা ছোটো মিস্টেক হতে পারে, কিন্তু হয়ে তো গেছে। খেয়াল করে দেখে ঠিক পাশাপাশি যখন সনদের আলোচনা করি, যদি আমরা এতগুলো দিন ধরে চলছে, আমার কাছে মনে হচ্ছে মেটিকুলাসলি চলছে। মানে যে বাংলাদেশে 2 জন নেতাকে টক শোতে বসলে যে এই মিয়া থামেন, আপনি কী বোঝেন, আপনি কয়দিন ধরে, মানে হুলস্থুল হইতো আগে।
এখন টক শো ভদ্র হয়ে গেছে। আর এই যে ছেলেমেয়েরা বসেছে, এদের এজের ছেলেমেয়েরা এতই চমৎকার কথা বলে, বাংলা এত সুন্দর বলে, নেতারা তো বক্তৃতা শুরু করে লাইন মেলে না, শেষ পর্যন্ত কোনো লাইন শেষ হয় না। এই ছিল আগের পরিস্থিতি। কোয়ালিটি অনেক বদলে গেছে। এই জিনিসগুলো আমাদের না বুঝলে চলবে না। সব কিছু যদি আপনি ম্যাটেরিয়ালি দেখতে চান তাহলে দেখতে পারবেন না। আপনার পলিটিক্যালি, ইথিক্যালি বা ধরেন যে মানে কি বলবো, ফিলোসফিক্যালি প্রচুর তর্ক বিতর্ক হয়। কে ঐকমত্যের আলোচনায় ওখানে তো সবচেয়ে বড় ঝগড়া করবার জায়গায় আপনি কিসের পিয়ার ছাড়া ভোট কেমনে হয় দেখবো আমি, এরকম বলবার কথা কিছু হয় নাই। কিন্তু শেষ পর্যন্ত দেখেন কত চমৎকার, 2টা সেশন হবার পরেও হি কুড ওয়াইন্ড ইট আপ করছে, তো মিলে তারপর একটা বক্তৃতা দিয়েছে এবং থার্ড টাইম আবার বলবে। আর এইখানে 3 পৃষ্ঠার একটা ডকুমেন্ট লিখবেন। প্রথম কাকে জানি দিলেন, ওই যে বললো না, মনে হচ্ছে আওয়ামী বেস থেকে লেখা হচ্ছে, রিজেক্টেড হয়ে গেছে। তারপরে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব পেলেন, উনি আবার দিলেন 3টা দলকে, আমাদের তো দেয় নাই। আমি তো গতকালকে পড়ার আগে পর্যন্ত দেখি নাই এটা কি। অথচ আমার কথা হয়েছিল না যে ফেব্রুয়ারিতে যখন ছেলেরা বললো যে আমরা এটা ঘোষণা করবো দিকে শহীদ মিনারে, তখন ওরা বললো, সরকার বললো থামো, আমরা ঐকমত্যের ভিত্তিতে করছি। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবে না, কথা তো বলবে। কারোর সাথেই কথা বলে নেই। আমাদের জোটের 4টা দল তো যেতেই চায়নি, 2টা দল যায়নি শেষ পর্যন্ত, যে আমরা জানি না যাবো কীরকম করে। তার মানে প্রসেসের দিক থেকে যদি বলেন, তাহলে যারা দায়িত্বে আছেন, এখন সচিন টেন্ডুলকার মে বি দ্য বেস্ট ক্রিকেটার ইন দি ওয়ার্ল্ড, তোকে ফুটবল খেলতে আমাদের ও কী করতে পারবি। এরাও যারা দায়িত্বে গেছেন, দে আর গুড পিপল, মানে তারা ওই যে স্যার যেরকম বলেন সাকসেসফুল ইন দেয়ার ওন ফিল্ডস, ট্রু, সেটা আছেন। কিন্তু যে ফিল্ডে আসছে তার তো কোনো নলেজই নেই, ফলে তারা এটা করতে পারেনি, ড্রাফটও ঠিক মতো করতে পারেনি। এবং যেরকম করে বলছে যে এই স্পিরিটটা ধারণ করা গেছে, কি আমি আবার যদি স্পিরিটটা কী ছিল, আপনার কাছে ছিল একটা রেভলিউশনারি চেঞ্জ, ওর কাছে ছিল একটা রিফর্মের চেঞ্জ, আর ডক্টর ইউনূসের কাছে ছিল পিওরলি একটা ডেমোক্রেটিক বিউরোক্রেটিক ইয়ার মধ্যে, মানে ফর্মার মধ্যে, সেটআপের মধ্যে খেয়েছে। আমি আবার বলছি, না হলে চুপ্পুকে আনলেন কেন? এটা যে কোনোভাবে রিজেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু আনলেন বিকজ আপনার মনে হয়েছে আমি বৈধতা পাওয়ার জন্যে সরকারের পক্ষ থেকে কেউ তো হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স দিয়ে আসবে, সেরকম করে করতে হয়েছে। দেখেন, মানুষ হলো পৃথিবীর সবচেয়ে জটিল জীব। আপনি যদি ওই মাইথোলজি বা ধর্মের দিক থেকে দেখেন, তাহলে কী হয়েছে, হাবিল কাবিল 2 ভাই, তাদের একটা বোনকে বিয়ে করবে, ঝগড়া করে একজন আরেকজনকে মেরে ফেলছে। দ্যাট ইজ দ্য বিগিনিং। এইটাই সত্যি বা ওরা আরেকজন আরেকটা ভাবে, সেটা নিয়ে আমি বলছি না, এই ইতিহাস তো বহুজন বহুভাবে বলবে। কিন্তু তারপর থেকে পলিটিক্সের সব সময় পাওয়ারের ফাইটটা চূড়ান্তভাবে হয়েছে। আপনি সামনে দিয়েছেন নির্বাচন মানে তো কে পাওয়ারে যাবে, আপনি নাকি আমি? আপনার পাওয়ার বেশি, আপনার পপুলার হয়ে গেছেন। আপনার পপুলারিটি কমাবার জন্যই আমি কিন্তু বিলো দ্য বেড হিট করছি। আমি আপনার সাথে ফিলসফিক্যাল লড়াই করছি না, ইথিক্যাল বা প্রোগ্রামেটিক লড়াই করছি না, আমি এটাকে অন্য জায়গায় নেবার চেষ্টা করছি। এরকম হতেই পারে। ফলে লড়াইটা হয়েছে সুপ্রিমেসির। এই আপনার ঘোষণাপত্রের মধ্যে যে সুপ্রিমেসির লড়াই আছে, তা কীরকম করে বুঝবেন? খুবই শার্প মাইন্ড থাকলে বোঝেন। শুরু থেকে ন্যারেটিভটা যেরকম করে ছিল, ছাত্ররা যেভাবে এটাকে ব্যাখ্যা করছিল, এটা কীভাবে হলো, এটার পরিণতি কীভাবে দেওয়া হবে, সংস্কার ছাড়া ভোট হবে না, এই সংস্কার করতে হবে, বিচার করতে হবে, এই সংস্কার কী বলে, ঘোষণাপত্রের মধ্যে এইগুলো নেই। এটা সিম্পল একটা ইলেকশনের ডিক্লারেশন, সেই ইলেকশনের মধ্যে যাবে। আমি বলছি ইলেকশন ছাড়া তো আমাদের বিকল্প নাই। আপনি ফ্যাসিজম থেকে গণতন্ত্র প্রত্যার্পণ করতে গেলে তো নির্বাচন লাগবেই, কিন্তু সেই নির্বাচনের একটা কোয়ালিটি থাকবার প্রশ্ন। তার উপরে কোনো অ্যালার্ট, কোনো কশন এখানে দেননি। তার মানে হচ্ছে যেরকম যে 1/11 শেষ পর্যন্ত কী করেছিল, ঝাবড়ি হোক ক্ষমতাটা কাউকে দিয়ে চলে যায়। আই এম সরি, আমার এরকম বলা উচিত হচ্ছে কিনা আমি জানি না। প্রফেসর ইউনুস ফ্রান্স থেকে ফিরে এয়ারপোর্টে বলেছিলেন আমার কথা শুনতে হবে, না হলে কি তোমার হাসতে হাসতে বলেছিলেন, নাহলে আমি ছেড়ে ছুটে চলে যাবো। মাঝে তো একদিন রিজাইন করেছিলেনই, আল্লাহ জানে কালকে এইসব কথাবার্তা শুরু যদি করে যে ওরা এত গালাগালি করছে, থাকবো না আমি। আর কী করবেন পরশু দিন থেকে আপনি? মানে আমরা অসহায় আছি তো। আমি মানে রিডিকুল করার জন্য কিন্তু বলছি না। ইন রিয়ালিটি দেখেন, পলিটিক্সে এত বছর ধরে রাজনীতি করছি, আমার অপোজিশন পার্টিকে, আমার সরকারকে আমি কার বিরুদ্ধে লড়াই করছি, ভোট করবো যে কার বিরুদ্ধে ভোট চাইবে, এখন তো ডিসাইডেড নাই, এটা হয় নাই। তার মানে এক ধরনের বায়বীয় পরিস্থিতি বিরাজ করছে, সেটা সরকার তৈরি করেছেও বলতে পারেন, আবার বলতে পারেন সরকার বোঝে নাই, অটোমেটিক তৈরি হয়েছে, বিকজ আমাদের কাছে কোনো বিকল্প নেই। আজকেই তো আশরাফ ভাই প্রেস সচিব বললেন যে আজ থেকে সরকারের 2য় অধ্যায় শুরু, এর প্রথম এবং প্রধান কাজ নির্বাচন সুন্দরভাবে করা। তো নির্বাচন নিয়ে তো মনে হচ্ছে তাহলে শঙ্কা কেটে গেছে নাকি আছে এখনো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জুলাই স্মৃতি জাদুঘরে একটা প্রতীকী সমাধির
হবার কথা ছিল। তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের যে ফেসবুক পেজ আছে সেখানে বলা হয়েছে যে 16 বছর ফ্যাসিবাদের নির্যাতনের শিকার সকল শহীদের নামে একটি নাম ফলক সেখানে থাকবে, পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শহীদদের জন্য থাকবে একটি বিশেষ নাম ফলক। তো এই 16 বছরের যে যুদ্ধ হয়েছে সেটা কি ধর্মযুদ্ধ ছিল? মানে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য কেন ভিন্ন থাকবে? এটি বলা অত্যন্ত অন্যায় এবং এটি সাম্প্রদায়িক বয়ান। আমি আশা করি এই বয়ান থেকে যিনি দিয়েছেন, উনি দক্ষিণপন্থীদের চাপে পড়লেন, যিনি দিয়েছেন এই বয়ান উনি প্রত্যাহার করবেন, কেননা আমাদের রাষ্ট্র এই সাম্প্রদায়িক বয়ানের পক্ষের শক্তি না। কিন্তু যারা এখন দক্ষিণপন্থী বা ডানপন্থী আছেন তাদের প্রভাব সরকারেও আছে, প্রশাসনেও আছে। আমরা যখন বাংলাদেশ ব্যাংক মেমো দেয় কে কোন কাপড় পরে অফিসে আসবে, তখন আমরা টের পাই। গতকালকে এই বয়ানেও আমরা টের পেয়েছি। এটি ধর্মভিত্তিক প্ল্যাকার্ড হবে কি না বা শিরোনাম হবে কি না, এটি অত্যন্ত কাঁচা কথা। আপনি একটাই করতে পারেন, বাংলাদেশ রাষ্ট্রের সব নাগরিক, তার ধর্ম কি তার জাতি কি এটা আপনার বিবেচনার বিষয় না। দেখুন সরকারটি অত্যন্ত কাঁচা কাজ করছে। এই যে ঘোষণাপত্রটি, ও রাইটলি বলেছে যে 1000 লেখা এটা অনেকটা মামুলি করে বলে ফেলা, কারণ প্রতিটা জীবন তো গুরুত্বপূর্ণ। 1400 যদি হয়ে থাকে, ইউএনের রিপোর্টেও যদি 1400 থাকে, সরকার হয়তো খুঁজে পেয়েছে 885 কি 50টা, বাকি তার খুঁজে পাওয়া তার দায়িত্ব। সেই দায়িত্ব অবহেলা করে ঘোষণাপত্রে যদি 1000 করে কোনো রকমে র্যাপ আপ করে দেওয়া হয়, এটি অত্যন্ত অবহেলার এবং আমার ধারণা মানুষকে যারা জীবন দিয়েছে তাদেরকে অপমান করা হয়েছে, তাদের সাথে বেইমানি করা হয়েছে। আপনি হেয়ার রোডে বাড়িতে থাকবেন, হুইসেলাল্লা গাড়িতে চড়বেন, আর জীবন গেছে যার, যিনি জীবন দিয়েছেন তার সংখ্যাটি অন্তত ঠিক করতে পারবেন না। এত কাঁচা কাজের সরকার আমার মনে হয় গণ অভ্যুত্থান পরবর্তী মিনিমাম আকাঙ্ক্ষার সাথেও যায় না। কাজেই সরকারটিকে আমরা দেখতে পেয়েছি আকাঙ্ক্ষা ধারণ করে শাসন করার যে ভঙ্গি, সেই জায়গা থেকে সরে গেছেন। তাদেরকে আমাদের খুব ট্র্যাডিশনাল সরকার মনে হয়েছে। এমনকি নির্বাচন করতে আসা তত্ত্বাবধায়ক সরকারেরও যেই তাড়াহুড়ো দেখি, যেই কমিটমেন্ট দেখি, যে এফিসিয়েন্সি দেখি, সেই জায়গায় সরকারটিকে আমরা খুঁজে পাইনি। এই যে প্রেস সচিব বললেন যে আজকে থেকে তার নির্বাচন পর্ব শুরু হয়েছে, ওনাকে জিজ্ঞেস করা উচিত তার সরকারের বাকি দুটি পর্ব কেমন গেল, যে বিচার এবং সংস্কার, ওইখানে আপনি কত মার্ক পেয়েছেন, ওই মার্কের যোগফল পরবর্তীটার সাথে হবে। এখন ওনারা আমার মতে অত্যন্ত কম মার্ক পেয়েছে। দেখুন সরকারটিকে আমরা ফোকাস দেখিনি। প্রথমটা বলি, সংস্কার তো একটা, মান্না ভাইরা অনেকদিন ধরে চা বিস্কিট খাচ্ছেন, আলোচনা করছেন, ভালোই লাগে দেখতে, কিন্তু বিচারের কি হলো? আপনি গণহারে হত্যা মামলা দিয়েছেন, আপনি সৃজনশীল অপরাধের কোনো মামলা দেননি, একটিও মামলা দেননি। এখানে অর্থনৈতিক অপরাধ হয়েছে, নৈতিক অপরাধ হয়েছে, ফৌজদারি অপরাধ হয়েছে, কোথায় সেই মামলাগুলো? আমি আপনাকে বলে দিচ্ছি, কয়েক মাস পরে জেলখানা থেকে এই লোকগুলো মালা নিয়ে বেরিয়ে আসবে, আপনি আর আমি কিছুই করতে পারবো না। কেননা আমাদের তদন্তের গলদ হয়েছে, মামলায় গলদ হয়েছে। পুলিশ এবং বিচার বিভাগ টাকা খাওয়ার নতুন একটি মৌসুম খুঁজে পেয়েছে গত 12 মাসে। এটিকে গণ অভ্যুত্থানের, ধরুন আমাদের আশা আকাঙ্ক্ষা না হয় রোম্যান্টিক ছিল, কিন্তু এগুলো তো বাস্তবতার কাজ। এই ডিপার্টমেন্টগুলো তার কাজ করেছে। ফলে যার সন্তান হারিয়েছে, যিনি জীবন দিয়েছেন, তিনি কি তার নিহতর ভাই বা ছেলের বদলা নিতে পেরেছেন আইনি পথে? পারেননি। দায়কার সরকারের। সরকারটা ফুলঝুরি ছোটায়। দেখুন এরা অনেকটা এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে, অধ্যাপনা ব্যাকগ্রাউন্ড ইত্যাদি থেকে এসছেন, কথা তো ভালো বলতে পারেন। ওই আসনে বসা আর কথা বলা পার্থক্য আছে। প্রফেসর ইউনূস বলেছেন যার যার ক্ষেত্রে সফল। যার যার ক্ষেত্রে সফল হয়ে আমাদের কী লাভ? তিনি এই কাজের জন্য ফিট কিনা, যিনি যে দায়িত্ব নিয়েছেন এই কাজের জন্য ফিট কিনা। আপনি কিভাবে টেস্ট নিয়েছেন? 10টা লোকের টেস্ট নিয়েছেন, একজনকে নেওয়ার আগে নেননি। যাকে চিনতেন, যার সাথে গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন, উনি এখন হাঁটা চলার যোগ্য আছেন কি নাই সেটিও খোঁজ নেননি। কাজেই এত অব্যবস্থাপনা, এতটা অবহেলা ঘোষণাপত্রের মধ্যে পরিষ্কার বোঝা গেল। দেখুন ঘোষণাপত্রটি যদি 5ই আগস্ট 24 সালে হতো, তাইলে আমরা অনেক দুর্বলতা, অনেক গলদ, অনেক ইমোশন মেনে নিতাম। আমি বলে রাখছি, ওই দিন হলে এর চেয়ে ভালো ঘোষণাপত্র হতো। তাহলে এই ঘোষণাপত্রের ফিউচার আপনি 12 মাসের পরে যেটা প্রসব করলেন, এটি কোনো স্পিরিটের সাথে ঘোষণাপত্র, এটি একটি মানে কেরানির তৈরি করা দালিলিক দলিল, যেটা আমাদের কাছে অচেনা মনে হচ্ছে, যেটা আইনগতভাবে দুর্বল। ডেভিড বার্গম্যান ঠিকই বলেছেন, দেখুন আপনাকে সমালোচনা গ্রহণ করতে হবে, তীক্ষ্ণ দৃষ্টি আছে এমন লোকের হাতে ঘোষণাপত্রটি দেওয়া দরকার ছিল। আপনি এখন আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে, এটা আমরা সবাই জানি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবসা করেছে, এটা আমরা জানি। কিন্তু আপনি তো তার পাল্টাটা করতে পারবেন না। তাহলে ইতিহাসের দায় আপনার ঘাড়েও পড়লো। এখন আওয়ামী লীগ রাস্তায় নামবে যে ভাই এই সব জায়গায় গলদ আছে, এটা অ্যান্টি আওয়ামী লীগের লোকরা করেছে। অভ্যুত্থানটি অ্যান্টি আওয়ামী লীগের না, অভ্যুত্থানটি বাংলাদেশের পক্ষের।
যারা পালিয়ে গেছে তারা বাংলাদেশের বিরোধী পক্ষ। এইরকম মোটা দাগের পক্ষ বিপক্ষ থাকার পরেও আপনার কাজকর্ম এত খারাপ হয় কেন? বুঝেছি। মানে ঘোষণাপত্র তো এখন আর নিশ্চয়ই পরিবর্তন করবার উপায় নেই, এটা তো সংবিধানের সামনের সরকার এসে লিপিবদ্ধই করবে তাদের তফসিলে। আচ্ছা আমি একটু শুনে আসি কিছু যদি মনে না করে, আমি তো বলেছি লেট ইট গো, যত আলোচনা করবেন তত বিপদে পড়বেন, আরো জিনিস কিন্তু আসবে তাহলে। মানে সবই তো আমিও বলছি না, কিন্তু এমন অনেক প্রশ্ন করা যেতে পারে যে প্রশ্নগুলো করলে এটার কোনো বেসই থাকবে না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্যটাই তো আপনি বিভ্রান্ত করে ফেলেছেন, সেটাকে ক্লিয়ারলি বলেননি। কিন্তু আমি তবু বললাম কেন, খুবই চাইছিল ছাত্ররা, এবং ছাত্ররা যে চাইছিল তারও কি বুঝে চাইছিল। সাধারণত এই সমস্ত ডকুমেন্ট কখন হয় বা কখন ঘোষণাটা হয়, যখন ইভেন্টটা হয় ইমিডিয়েট পরে পরে, অনেক দিন পরে না, 1 বছর পরে দিয়েছে, তখন তো জাতি বিভক্ত হয়ে গেছে। আবার আরেকটা কথা বলেছেন, তখন দিলে কিন্তু এটা এর চেয়ে বেটার হতো, কারণ তখন তার সাথে আবেগ থাকতো, যুক্তি থাকতো, ভালোবাসা থাকতো। এখন কিন্তু ধান্দাও আছে। ধান্দা বলতে কি বোঝাচ্ছি, মানে আমার নেতৃত্বই নাই, আর আমি একটা ফালতু লোক নাকি, আমি এত বড় নেতা ছিলাম, আমার নাম নেই। যোগ করি, এই যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যেটা এপ্রিলে দেওয়া হয়েছে, সেখানেও সাম্য, মানবিক মর্যাদা এই ব্যাপারগুলো ছিল, যেটা আবার সংবিধানে কিন্তু আসে নাই। আমরা যদি ওইটার সমালোচনা করি, যেটা আমি করি, এই ঘোষণাপত্র অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পেরেছে কিনা, এই কথা আগামী 25 বছর 30 বছর আলোচনা হবে, এটাকে আপনার মেনে নিতে হবে। দেখুন, কিছু কেরানি মিলে ঘোষণাপত্র তৈরি করা, এবং সেই কেরানিরা যারা অভ্যুত্থানে অংশ নেয়নি, এটা কেন মেনে নিবে অভ্যুত্থানের পক্ষের শক্তি? আমি ভাইয়ার প্রশ্ন থেকেই একসাথে যদি কোলাপ করে বলতে চাই, এবং মানা ভাই যে বললেন একটু আগে, মানা ভাই বলছিলেন যে এটার বেসটাই নষ্ট হয়ে যাবে যদি এটা নিয়ে আরও সমালোচনা করা হয়। কিন্তু ভাইয়া, বেসমেন্ট ততক্ষণ পর্যন্ত একদম গঠনমূলক থেকে থাকে যখন আসলে অ্যাকচুয়াল বেসমেন্টের ধারাগুলো সব কিছুই সুন্দরভাবে উপস্থাপিত হয়। এখানে আমরা দেখতেছি ঘোষণাপত্রের যতগুলো 28টি পয়েন্ট আছে, প্রতিটা পয়েন্টে আমরা কোনোভাবেই আমাদের এই জুলাইকে 24 বলেন বা আমাদের 52 থেকে এতটুকু সময়ের যে আন্দোলনটা থেকে থাকে আমাদের এই গত 1 বছরে যতটুকু আন্দোলন থেকে থাকে, এইটুকুই একদম পরিষ্কার না আমাদের কাছে, আমাদের চোখে, আমাদের দেখা যেই শত শত লাশ, শত শত কান্না, রক্ত, আহাজারি, এই জিনিসগুলোই আমাদের মানে ঘোষণাপত্র দেখার পরে আমরা মানে মুখে ফুটে উঠতে দেখছি না। একই সাথে আমরা সবথেকে বড় যে বিষয়টি, এই ঘোষণাপত্রের আগেই নিশ্চিত করতে পারলে আমরা হয়তো আরেকটু আকাঙ্ক্ষার শিখরে পৌঁছাতে পারতাম, যদি আমরা এই হত্যাকারীদের কোনোরূপ শাস্তি নিশ্চিত করতে পারতাম। ততটুকুই এখনো হয়নি, কিন্তু ঘোষণাপত্র আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো তো আসলে পরবর্তী সময়ের আমাদের নিদর্শন হিসেবে কতটুকু থাকছে? আচ্ছা, পরবর্তী সময়ে এমন কি কোনো চান্স আছে যে ঘোষণাপত্র হচ্ছে প্রকাশিত হয়ে গেছে, এখন কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মীরা তারা রাজনৈতিক একটা অসামঞ্জস্যতা তৈরি করার জন্য তারা এই ঘোষণাপত্র নিয়ে যখন কথা বলবে, তখন কি এমন হতে পারে যে কখনো ঘোষণাপত্রটি বাদ হয়ে যায়? কারণ এই ঘোষণাপত্রে অনেক ভুল আছে। যদি আজকে ধরি আওয়ামী লীগ, তাদেরই যদি কোনো কর্মীরা যদি এটা নিয়ে প্রশ্ন তোলে, এবং প্রশ্নটা যেহেতু খুবই লজিক্যাল, প্র্যাকটিক্যাল হবে অ্যান্ড প্রুভেন হবে, কারণ ঘোষণাপত্রের মধ্যে অনেক জায়গা থেকে প্রশ্ন করা সম্ভব। দেখুন, আমি আপনাকে বলি, যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, ঘোষণাপত্র পাঠ করার পরে 3টা রিয়াকশন আমরা পেয়েছি। বিএনপি সাধুবাদ জানিয়েছে, এনসিপি সমালোচনা করেছে, জামাত ইসলামী করেছে। তার মানে পক্ষের শক্তির মধ্যেই 3 রকমের প্রতিক্রিয়া আপনি পেয়েছেন। এবার আপনি বিরোধী পক্ষের দিকে যান। আমাদের দেশের ইতিহাস কি শিখিয়েছে, যখনই অনুকূল রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, যে কোনো বিষয় নিয়ে বিতর্ক, বাদ পড়া, সংযোজন, বিয়োজন, এগুলো হতেই পারে। আমি শুধু একটা কথা বলি, এই যে আমরা বারবার বলছি না যে আমাদের আশা আকাঙ্ক্ষা কী ছিল আমাদের অভ্যুত্থানের, এটি সত্যি যে অনেক কম সময়ে হয়েছে, কিন্তু আমাদের মনের ভেতরে নিশ্চয়ই আশা আকাঙ্ক্ষা ছিল, আবেগের জায়গায় আশা আকাঙ্ক্ষা ছিল। আমি কিন্তু ভেবেছিলাম ঘোষণাপত্রটি যেন অভ্যুত্থান থেকেও এক ধাপ উপরে উঠে যায়। অভ্যুত্থানটি হয়তো অগোছালো ছিল, নেতৃত্বে কে আছে কেউ জানতো না, অচেনা কিছু ছেলে, কিন্তু ঘোষণাপত্রটি যেন স্পিরিটকে ধারণ করে কবিতার মতো, যাতে করে সবাইকে গুজবাম দেয়, সবাইকে যেন আরেকবার জুলাইতে নিয়ে যায়, 25 বছর পরেও যেন আমরা জুলাই 24-এ ফেরত যেতে পারি, এরকম একটি পাওয়ারফুল দলিল যেটি আমরা প্রত্যাশা করেছিলাম। এটা খুব হ্যাফাজার্ডলি করা হয়েছে, ভুল ত্রুটিপূর্ণ,
এবং সেখানে ঐতিহাসিক ভুলও আছে। জুলাই অভ্যুত্থান নিয়েও বয়ানটা ঠিক না। আর মান্না ভাই যেটি বলছিলেন যে আপনি ছট করে নির্বাচনের কথা যখন বলে ফেলেন, তখন কিন্তু আমরা 2007-08-এর চিত্র দেখতে পাই। তারা কোনো রকমে পালিয়ে গেছে একজনের হাতে ক্ষমতা দিয়ে। এই সরকার নির্বাচনে চলে গেল, এখন যেন বিচার আর সংস্কার নিয়ে তার কোনো কথা নাই, দায় নাই। তাদের নিজেদের রেটিং তারা করে বিদায় নিতে হবে যে আমি বিচারে কি করলাম। দেখুন, তারা তো বলেন যে আমরা দায়িত্ব নিতেই চাইনি, আপনারা জোর করে আমাদের দিয়েছেন। কথা ঠিক না। একজন লোক পদত্যাগ করেছেন, যাকে বলা হচ্ছে পদত্যাগ করতে, উনিও কি করছেন? করছেন না। আমাদের দেশে চেয়ারে বসার পরে আপনি কোত্থেকে এসছেন ডাজন্ট ম্যাটার। চেয়ার এবং গাড়ি এবং বাড়ি এগুলো কেউ ছাড়তে চায় না। শোনেন, এই ঘোষণাপত্রটি আরও সুলিখিত এবং মানে এত ভালো হতে পারতো যে গণ অভ্যুত্থানের যে দুর্বলতাগুলো আছে সেটিকে আপনি ওভারকাম করতে পারতেন ঘোষণাপত্রে। স্যার, তাহলে হচ্ছে আমাদের দেশের বা এশিয়া সাবকন্টিনেন্টের মূল সমস্যাটা কি হচ্ছে ওই যে ক্ষমতা নামক ওই শব্দটা, নাকি যে আমরা ক্ষমতা পাওয়ার আগে একরকম থাকে, আমাদের মধ্যে নীতি নৈতিকতা সবকিছু ভরপুর থাকে, কিন্তু কেন জানি ক্ষমতায় যাওয়ার পরে মানে আপনি এটার উত্তর দেন। আপনি তো ক্ষমতার কেন্দ্রেও ছিলেন, আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন, নাকি এটা বুঝেছি আলাদা হবে কিছু? এটা এশিয়ার সারা পৃথিবীতেই তাই। এটা কিন্তু ট্রাম্পের মতো লোক আমেরিকাতে কি করলো দেখলাম না আমরা, সারা দুনিয়াতে এইটা পলিটিক্যাল লড়াই, শেষ পর্যন্ত ক্ষমতার লড়াই। প্রশ্ন হচ্ছে মানুষকে চেঞ্জ করে, মানে ক্ষমতায় কি মেন কারণ মানুষের চেঞ্জ হয়ে যাওয়া? বললে মানে মাঝে মাঝে এরকম হয় কি জানো, আমাদের সমস্যা হচ্ছে আমাদের মনে হলো যে একজন লোক একেবারে বৃদ্ধ, নড়াচড়া করতে পারে না, চলতে পারে না, খুব তার জন্য দোয়াদৌড়ি করতে পারলাম, তাকে দেশের একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, হঠাৎ পর দিতে গেলে তাগড়া হয়ে গেছে, চোখে করে। এরকম আমাদের দেশে হয়েছে, পৃথিবীতেই হয়। তো ওইটা মানে আমি একটা ফান করার জন্য বলছি। আমি বলছি নিশ্চয়ই ক্ষমতার আলাদা বৈশিষ্ট্য তো আছে। তুমি দেশের প্রধানমন্ত্রী যদি হও তাহলে তোমার দিনের মধ্যে 5 বার করে ব্লাড টেস্ট করবে আর 5 বার করে মেডিকেল টেস্ট হবে, তুমি কোনো অসুখ বিসুখ হলো কিনা। বাকি সবাই যে তুমি হয়তো হার্ট অ্যাটাকে পড়ে আছে, তুমি টেরি বডি। আমি কিন্তু একজন উপদেষ্টাকেই প্রায় দেখি, তার আগের ছবি, বডি ল্যাঙ্গুয়েজ, এখনকার পোশাক, বডি ল্যাঙ্গুয়েজ, আমি বুঝতে পারি যে ক্ষমতা মানুষকে কিভাবে বদলে দেয়। যেমন আমাদের সরকারে এখন যারা আছেন তাদের কারোরই তো সরকারে যাওয়ার কোনো কারণ ছিল না, কথাও ছিল না। ইতিহাস, ভাগ্য তাদেরকে ওখানে নিয়ে গেছেন। তাদের মধ্যেও যখন পরিবর্তন হয়, আপনার কথা 100% সত্যি। আশরাফ ভাই, আমি দেখলাম যে সেখানে ডক্টর ইউনূসের নাম আছে ঘোষণাপত্রে, মানে উনি কি ইচ্ছা করে রাখতে চাইলেন নিজেকে ঐতিহাসিক একটি দলিল, এরকম মনে হয়েছে আপনার কাছে? উনি হয়তো এটা পড়বার আগে ভালো করে খেয়ালই করেনি যে তার নাম। আমি কিন্তু মান্না ভাইয়ের সাথে একমত। আমি আপনাকে বলি, আমরা বাইরের থেকে কত কিছু ভাবি না যে এই দলিলগুলো কতবার চেক হয়ে এসছে, ড্রাফট হয়েছে, কেউ রিড্রাফট করেছে। বাস্তবতা কিন্তু ভয়ঙ্কর। উনি পাঠ করেছেন যে তার আগে উনি দেখেছেন ওনার নাম আছে, যে কোনো ব্যক্তির নাম নাই, শুধু একজন লোকের নাম আছে। এটা হতে পারে? মান্না ভাই, কি হইলো তাহলে ঘটনাটা? আমি বলি, আচ্ছা একটু মান্না ভাই, আমাকে একজন উপদেষ্টা দাওয়াত করেছেন যাবার জন্যে। তো আমি বললাম যে এটার ঘটনা তো আমি কিছু জানি না। কি জানি না, ওটার আছে কি, ঘোষণা পড়বেন যে উনি, তাতে আছে কি? অন্যান্য জিনিস ব্যাখ্যা করতে একটা বলেছেন কোনো বিতর্ক তৈরি হতে পারে এরকম কিছু নাই, কারোর নাম নাই। নাম তো আছে, পরে তো দেখলাম। তার মানে এটা মিস্টেকই হতে পারে। 2 নম্বর, আমি এইটা কিন্তু আবার মনে করি যে প্রফেসর ইউনূস নিজের নাম একবার পড়তে পেরে খুব আনন্দিত হয়েছেন। সারা দুনিয়া তার নাম জানে, ওইখানে তার নাম থাকতে হবে কেন? দ্যাট ইজ বাই মিস্টেক। লিখেছেন অন্য একজন, এবং কে লিখেছেন সেটাও সবাই জানে। প্রথম যেরকম দিয়েছেন ও বললামই তো বললাম যে এটা একটা আওয়ামী চিন্তা বা ঘরানার লোক। পরে তো আছে পার্টিকুলার একজন উপদেষ্টার হু ইজ নোন টু বি ভেরি ফাইন জেন্টলম্যান, কিন্তু উনি লেখার পরে যে পাঠিয়ে দিয়েছেন, দেবার পরে হয় কি, আমি একটা লেখা দিলাম, তোমাদের 5 জনকে আমি বললাম দেখো তো, আলোচনা করো তো, তোমরা 5 জন মিলে বলতে বলতে এক জায়গায় আসবে। আর আমি লিখে তোমাদের 5 জনকে আলাদা আলাদা করে পাঠিয়ে দিলাম, তখন 5 জন মিলে যতগুলো লেখা লিখবে সাজেশন, সবগুলো পড়ার পর আমার মাথায় ঠিক থাকবে না। তো এটা এরকম করে হয়েছে। ড্রাফটিং এবং তার কম্পাইলেশন সব মিলে জিনিসটা ভালো হয়নি। কিন্তু আমি আবার আগে জিনিসটা বলি, এইটাকে একটা ঘোষণা তো নিশ্চয়ই পড়েন, কিন্তু স্বাধীনতার ঘোষণা যেটা পড়া হয়েছে তার ভিত্তিতে পরবর্তীকালে বাংলাদেশ চলে নাই, বাংলাদেশের রাজনীতি চলে নাই, বাংলাদেশের বহু রাজনৈতিক দল ওই ঘোষণা পড়েও দেখে নাই। তার মানে ঘোষণাটা কি ফালতু জিনিস? আমি তা বলছি না, ওই জন্যই তো ক্রিটিসাইজ করছি। কিন্তু তারপরেও এটাকে আবার সংশোধন করে আবার আমরা পরে করব, নতুন যে সরকার হবে, নতুন সরকার তাদের নেতার নাম 3 বার লিখে দিবে, তখন
তবে আমার মনে হয় চেঞ্জ করতে দেওয়া যাবে কিনা তাও তো ভাবতে হবে আমাকে। স্যার এখানে কি প্রশ্ন এটা করা যায় না বা মন্তব্য যে গভর্নমেন্ট এতটা ইনএফেক্টিভ বা এতটা লাইটলি নিল এত বড় একটা জিনিস ঘোষণাপত্র আমাদের বাংলাদেশের মানুষের জন্য তাদের এতদিনের একটা স্বপ্ন বাস্তবায়ন যে তারা সংস্কার কাজে হয়তো ব্যস্ত ছিল। মানে এটা কিভাবে পসিবল এত লাইটলি নিয়ে নিল এত ইম্পর্টেন্ট আমি একটা আপনাকে কাজ? বলি আমরা আলোচনা wrap up করে ফেলি এখন। যখন করছে তখন হয়তো 20টা তদবিরই খালি মাথার মধ্যে ঘুরছে। আমাদের দেশটা পিকুলার, কিন্তু এগুলোর মধ্যে থাকলে না পর্দার বোঝা যায়। পেছনের চিত্র কিন্তু Tradition হলে হবে ভয়ঙ্কর। না। আমরা বাইরে থেকে যা ভাবছি যে তারা একাগ্র চিত্তে এই ঘোষণাপত্রটি লিখেছেন, এটি কিন্তু সত্যি না। আমি আপনাকে হলফ করে বলতে পারি, গণ অভ্যুত্থানের একজন কর্মী যদি ঘোষণাপত্রটি লিখত এর থেকে 10 গুণ ভালো হতো। কর্মী, নেতা না। কেননা তিনি দরদ দিয়ে লিখতেন, তিনি আবেগ দিয়ে লিখতেন, তার জীবন দিয়ে লিখতেন। এবং আমরা ওইরকম একটি সত্যনিষ্ঠ ঘোষণা চেয়েছিলাম যেখানে কোনো ব্যক্তির পূজা করা হবে না, কোনো দিবস নিয়ে পক্ষপাত করা হবে না, ইতিহাসের অপ্রয়োজনীয় বিকৃতি করা হবে না। সত্যনিষ্ঠ, ইতিহাসের পক্ষে, মানুষের পক্ষের একটি ঘোষণাপত্র আমরা চেয়েছিলাম। দেখুন, আমরা বারবার বলছিলাম যে আমরা কি চেয়েছিলাম অভ্যুত্থানে। যেখানেই যাই মানুষ কেন বলে যে কি চেয়েছিলাম আর কি পেলাম, তার মানে সরকারটি আমাদের কাছে পরবর্তীতে অদ্ভুত মনে হয়েছে। একে গণ অভ্যুত্থানের সরকার মনে হয়নি, এমনকি এফিকেসি আছে এমন একটি সাধারণ সরকার মনে হয় নাই। আমরা একটু মান্না ভাইয়ের কাছ থেকে 30 সেকেন্ডে জাস্ট র্যাপ আপ করে নিয়ে অনুষ্ঠানটা এখানে শেষ করবো, আর যদি কোনো মন্তব্য করতে চান। র্যাপ আপ করা খুব মুশকিল, বাংলাদেশের ইতিহাসই র্যাপ আপ হচ্ছে না। এখন এগুলো র্যাপ আপ করতে বললেন আলটিমেটলি কোথাও দাঁড়ায় না। কিন্তু এখন দাঁড়িয়ে আমি যদি বলি, আবার আগের কথা বলবো, যেটা হয়েছে তাই আমরা আলোচনা করছি, তাও ঠিক আছে, সবার কাছে নোট আছে। কিন্তু আমরা যদি বলি এটাকে আবার নতুন করে ঢেলে সাজিয়ে করা হোক, যেরকম কোরআন শরীফের কোনো রকম হাত দেওয়া যায় না, কিন্তু বাইবেলে হাত দেওয়া যায়। এখানে হাত দিতে গেলে আবার কয় বছর লাগে তার কোনো ঠিক আছে। এবং ফর শিওর এখানে শুধু গভর্নমেন্ট, শুধু গভর্নমেন্ট তো করবে না, এটার মধ্যে ইনপুট অন্যদের আছে। এবং খেয়াল করতে হবে এর ড্রাফটটা, যেটা প্রফেসর বলেছেন যে আমরা ঐকমত্যের ভিত্তিতে করব, 3টা দলের কাছে শুধু পাঠাচ্ছে, বাকি দলগুলো তারা পরেও দেখে নেই কালকে ঘোষণা হওয়ার আগে পর্যন্ত। হ্যাঁ, আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করবো। জনাব মাহমুদুর রহমান মান্না এবং আশরাফ কায়সার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। এবং দর্শক, এর সাথে শেষ করছি জেরুসালেম প্রেজেন্টস মিড দ্য পিপল। যারা এখন আমাদের সাথে টিভি সেটের সামনে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।